আচ্ছা, আজকে আমরা ইউনিট 5 তোমাদের সিলেবাসের যে ইউনিটের নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, আমরা সেই ইউনিটটা আজকে স্টার্ট করছি। এই ইলেকট্রোম্যাগনেটিজম স্টার্ট করাতে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে যে হোয়াট ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মিনস, সাপোজ আমি যে ক্যানভাসের উপর তোমাদের এখানে লিখছি, এই ক্যানভাস বা এই প্লেনের উপর যদি আমাকে কেউ বলে যে এই রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে না করছে না, এটাকে ডিটারমিন করো, তখন আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু প্লেস এ ম্যাগনেটিক মেটেরিয়াল ইন দিস রিজিয়ান, অর I have some charge which will be moving with something say velocity v। দুটো কন্ডিশন আমাকে চেক করতে হবে। একটা কন্ডিশনে আমি কনসিডার করব এ ম্যাগনেটিক মেটেরিয়াল ইন দ্যাট রিজিয়ান, আর আরেকটা কন্ডিশনে আমি চেক করব এ চার্জ হুইচ ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি উইথ থ্রু দ্যাট রিজিয়ান অর উইদিন দ্যাট রিজিয়ান। এই দুটো কন্ডিশনে আমরা যদি অবজার্ভ করি, a definite amount of magnetic force is acting either on that magnetic material or on that moving charge, then we can definitely say that the region is a magnetic field। তার মানে আমাকে যদি একটা স্পেসে কোনো রিজিয়ানকে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে ডিফাইন করতে বলে, তাহলে আমার কন্ডিশন হচ্ছে কি, সেই রিজিয়ানে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল or moving charge will always experience a certain amount of magnetic force। এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কি না আগে বলো, সবাই বুঝতে পারলে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি কি? ম্যাগনেটিক ফিল্ড ইজ বেসিক্যালি এ রিজিয়ান ইন এ স্পেস, যে রিজিয়ানের মধ্যে তুমি যদি কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে প্লেস করো। ম্যাগনেটিক মেটেরিয়াল কি? যে সমস্ত মেটেরিয়ালকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, দিজ আর ম্যাগনেটিক মেটেরিয়ালস। তাহলে ম্যাগনেটিক মেটেরিয়ালকে যদি প্লেস করো, অর সেই রিজিয়ানের মধ্যে দিয়ে যদি কোনো চার্জ মুভ করে, এদের উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে, তাহলে সেই রিজিয়ানটাকে আমি ডিফাইন করব অ্যাজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো এই ডেফিনেশনটা? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? আমার কথা সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আমি যেটা বললাম ম্যাগনেটিক ফিল্ড, এই ব্যাপারটা ক্লিয়ার হলো? ডেফিনেশন ব্যাপারটা, হোয়াট ইজ এ ম্যাগনেটিক ফিল্ড? ইয়েস স্যার। তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডকে যদি ডিফাইন করতে বলে, আমার ডেফিনেশন হচ্ছে এ ম্যাগনেটিক ফিল্ড ইজ এ রিজিয়ান ইন স্পেস হোয়ার এ ম্যাগনেটিক ফোর্স উইল অ্যাক্ট আইদার অন সাম ম্যাগনেটিক মেটেরিয়াল প্লেসড উইদিন দ্যাট রিজিয়ান, অর if there is a charge moving through that region it will experience a certain amount of magnetic force। কারণ ম্যাগনেটিক ফোর্স ম্যাগনেটের উপরই অ্যাক্ট করতে পারে। মুভিং চার্জের সাথে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে এটা আমরা একটু বাদে দেখছি। এবার যদি আমাকে কেউ বলে হোয়াট আর দ্য অরিজিনস অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে অরিজিন অফ ম্যাগনেটিক ফিল্ড কি হতে পারে? নাম্বার ওয়ান, ডিউ টু ম্যাগনেটিক মেটেরিয়ালস। সেকেন্ড কি হতে পারে? ডিউ টু দ্য মুভিং চার্জেস। নেক্সট কি হতে পারে? আর্থস ম্যাগনেটিক ফিল্ড এটসেট্রা। এইগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড অরিজিনেটেড হয়। তাহলে অরিজিন অফ ম্যাগনেটিক ফিল্ড যদি আমাকে বলে, ম্যাগনেটিক মেটেরিয়ালস হতে পারে, মুভিং চার্জেস হতে পারে, আর্থস ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, এগুলো হচ্ছে ভেরিয়াস এক্সাম্পলস অফ অরিজিন অফ ম্যাগনেটিক ফিল্ড। এই মুভিং চার্জের সাথে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টলি রিলেটেড। কিভাবে রিলেটেড আমরা একটু বাদে এটা ডিসকাস করব। এরপর আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে ফোর্স অন এ মুভিং চার্জ ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এই ফোর্সটাকে ডিসকভার করেছিলেন লোরেন্স বলে একজন সায়েন্টিস্ট, সেই জন্য এই ফোর্সের নাম হচ্ছে লোরেন্স ফোর্স অর লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। তাহলে নেক্সট আমরা যেটা ডিফাইন করব, ফোর্স অন এ মুভিং চার্জ ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মিনস strength of magnetic field is
constant at every point, direction of magnetic field is also the same at every point. ইউনিফর্ম ফিল্ড মানে যে ফিল্ডের ম্যাগনিটিউড মানে স্ট্রেংথ আর ডাইরেকশন প্রত্যেকটা পয়েন্টে সেম হয় সেই ফিল্ডকে আমরা বলি ইউনিফর্ম ফিল্ড। তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অর স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড সেম হবে, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড সেম হবে। এরকম একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা পজিটিভ চার্জ মুভ করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তার কারণ যখন চার্জ মুভ করে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, দেন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টে জানি যে এভরি ইলেকট্রিক চার্জ তার সারাউন্ডিং রিজিয়নে এক্সিস্ট করে অ্যান ইলেকট্রিক ফিল্ড আপ টু এ সার্টেন লিমিট। কিন্তু যখন এই চার্জ মুভ করে উইথ এ কনস্ট্যান্ট স্পিড, নট অ্যাক্সিলারেটেড চার্জ মুভ করবে উইথ এ কনস্ট্যান্ট স্পিড, তখন ওই চার্জের সারাউন্ডিংয়ে অ্যালং উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড একটা নতুন ফিল্ড ডেভেলপ করে, যে ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যখন একটা চার্জ মুভ করবে এনিহোয়ার অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড, সেই চার্জকে সারাউন্ড করে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে। এবার আমার টপিকটা কি বলেছে? টপিক বলেছে ফোর্স অন এ মুভিং চার্জ ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তার মানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, তার মধ্যে দিয়ে একটা চার্জ মুভ করছে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এই চার্জের সারাউন্ডিংয়ে তার ভেলোসিটির জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। তাহলে চার্জের মুভমেন্টের ম্যাগনেটিক ফিল্ড আর এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড এরা ইন্টারঅ্যাক্ট করে। এই ইন্টারঅ্যাকশনের জন্য মুভিং চার্জের উপর ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স অ্যাক্ট করে, যেটা লোরেন্স প্রথম ডিসকভার করেছিলেন। তাই জন্য আমরা এই ফোর্সটাকে বলি লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। তাহলে এই ফোর্সের অরিজিনেশন কি? এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে দিয়ে তুমি চার্জকে মুভ করাবে, আর চার্জের মুভমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েটেড হচ্ছে, এই দুটো ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে উইথ ইচ আদার, তার জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে অন দ্যাট মুভিং চার্জ ইনসাইড দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এই ফোর্সটাকে আমাকে এক্সপ্রেশনটা কি জানতে হবে। এই অবধি ক্লিয়ার হয়েছে কিভাবে একটা মুভিং চার্জের উপর ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অ্যাক্ট করে? এটা সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. আচ্ছা, বাকি স্টুডেন্টরা বুঝতে পারছো তো? Yes, sir. আচ্ছা, এবারে কনসিডার করো আমাদের, আচ্ছা বাই কনভেনশন আমরা কিন্তু সব সময়তে পজিটিভ চার্জ নিয়ে কাজ করব, নেগেটিভ চার্জ কিন্তু বাই কনভেনশনে কখনো আমরা কনসিডার করব না। পজিটিভ চার্জে যে ডাইরেকশানে ফোর্স অ্যাক্ট করবে, নেগেটিভ চার্জের জন্য তার ঠিক অপোজিট ডাইরেকশানে ফোর্সটা অ্যাক্ট করবে, জাস্ট ডাইরেকশানটা চেঞ্জ হবে, বাট ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স উইল রিমেন দ্য সেম। তাহলে কনসিডার করা যাক এ পজিটিভ চার্জ, সে পজিটিভ চার্জ ইজ ইকুয়াল টু, আমি কনসিডার করলাম কিউ। এক সেকেন্ড দাঁড়াও, আমার ইয়েটা আসুক। সো পজিটিভ চার্জ ইজ, এক সেকেন্ড, পজিটিভ চার্জ ইজ কিউ, লেট দ্য পজিটিভ চার্জ ইজ কিউ। এবার চার্জটা মুভ করবে উইথ সাম ভেলোসিটি। তাহলে ভেলোসিটি অফ দ্য চার্জ, সাপোজ দিস ইজ ইকুয়াল টু, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে পরে আমি ভেলোসিটি ভেক্টর কনসিডার করলাম অ্যাজ ভি। দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে স্ট্রেংথ অ্যান্ড ডাইরেকশন ইজ সেম। ইলেকট্রিক ফিল্ডকে আমরা ক্যাপিটাল ই ভেক্টর দিয়ে ডিনোট করি, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করব। ম্যাগনেটিক ফিল্ডকে সবসময় রিপ্রেজেন্ট করা হয় উইথ ক্যাপিটাল বি। তাহলে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কি? আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। কনসিডার করো দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন বাই দ্য ভেক্টর বি। তাহলে ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে কি, চার্জটা কিভাবে মুভ করছে? চার্জটা মুভ করতে পারে আইদার ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভ করতে পারে। চার্জ মুভ করতে পারে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড,
চার্জ মুভ করতে পারে এগেনস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে, অর চার্জ মুভ করতে পারে অ্যাট এনি অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আমাকে একটা জেনারেল ফোর্সের এক্সপ্রেশন ক্যালকুলেট করতে হবে, তাই জন্য আমি ইন দ্য ডাইরেকশন, পারপেন্ডিকুলার, অপোজিট এরকম কোনো স্পেশাল কেস কনসিডার না করে ইন জেনারেল আমি কনসিডার করব যে দ্য চার্জ ইজ মুভিং অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নেক্সট কনসিডার কি করছি, দ্য চার্জ ইজ মুভিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই কটা ফ্যাক্টর আমার লাগবে টু ফাইন্ড আউট হোয়াট উইল বি দ্য লোরেন্স ফোর্স অর হোয়াট উইল বি দ্য ফোর্স অন দ্যাট মুভিং চার্জ ইনসাইড দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। লোরেন্স ভেরিয়াস ক্যালকুলেশন মানে এগুলো বেসিক্যালি হচ্ছে এক্সপেরিমেন্টালি ফাউন্ড রেজাল্ট, তার থেকে ইকুয়েশন ডিরাইভড হয়েছে। লোরেন্স কিউ চেঞ্জ করলেন, ভেলোসিটি ভি তোমার ম্যাগনিটিউড চেঞ্জ করলেন, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের ভ্যালু চেঞ্জ করে, অ্যাঙ্গেল চেঞ্জ করে ভেরিয়াস সেট অফ ডেটা কালেক্ট করলেন, এবং ডেটা কালেক্ট করে তিনি অবজার্ভ করলেন যে ফোর্স অ্যাক্ট করবে অন দ্যাট মুভিং চার্জ ইনসাইড দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড সেটা এই সবকটা প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, মানে কিউ এর উপর ডিপেন্ডেন্ট, ভি এর উপর ডিপেন্ডেন্ট, ক্যাপিটাল ভি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ডেন্ট, আর অ্যাঙ্গেল থিটার উপর ডিপেন্ডেন্ট। এবার থিটার উপর কীরকম ডিপেন্ডেন্ট, থিটাকে আমরা অ্যাসোসিয়েট করতে পারি সাইন, কস, ট্যান এদের সাথে, সাইন অফ থিটার উপর ডিপেন্ডেন্ট। এই টোটাল ডিপেন্ডেন্সিটাকে ফাইন্ড আউট করে লোরেন্স অ্যাকচুয়ালি কীরকম পেয়েছিলেন, লোরেন্স এরকম একটা ফর্মুলা পেয়েছিলেন। যদি আমরা কনসিডার করি, আচ্ছা এটা লেখার আগে আমি একটা জিনিস বলে নিই যে লেট দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ ইজ ইকুয়াল টু সে ক্যাপিটাল এফ। তাহলে এই এফ আমরা প্রথমে আগে স্কেলার ইকুয়েশনটা লিখব, তারপর আমরা ভেক্টর ফর্মটা লিখব। তাহলে এই এফ সবকটা প্যারামিটারের উপর কীরকমভাবে ডিপেন্ডেন্ট ছিল, লোরেন্স দেখলেন এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ। নেক্সট কি অবজার্ভ করলেন, এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট কি অবজার্ভ করলেন, this force F is proportional to the magnitude of the velocity of the moving charge, or finally F is directly proportional to the sign of angle between the velocity and the magnetic field. এগুলো সবই কিন্তু লোরেন্স রেজাল্টকে অ্যানালিসিস করে এই কন্ডিশনগুলোকে ফাইন্ড আউট করলেন। তাহলে ফোর্স, ম্যাগনেটিক ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চার্জ, directly proportional to the strength of magnetic field, directly proportional to the velocity of the charge particle, and directly proportional to the sign of angle, এই অ্যাঙ্গেলটা কাদের মধ্যে, between the velocity and the magnetic field। এইবার এই সবকটা ইকুয়েশনকে আমি যদি কম্বাইন করে লিখি তাহলে পরে আমার এরকম একটা কম্বাইন ফ্যাক্টর আসবে কিউ ভি বি সাইন থিটা। তাহলে আমি যদি ইকুয়াল সাইন দিয়ে লিখি তাহলে আমরা কি জানি, প্রপোর্শনালিটি সাইনকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমি কনস্ট্যান্টকে কনসিডার করলাম কে, আর বাকি পার্টটাকে আমি সেম রাখলাম উইদিন ব্র্যাকেট কিউ ভিবি সাইন থিটা। এবারে ভেরিয়াস তোমার অ্যানালিসিস করে চার্জের ইউনিট, ভেলোসিটির ইউনিট, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট এরকম সবকটা মেজারিং সিস্টেমকে সেট করে দেখা গেল এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু হয়ে গেল কে ইজ ইকুয়াল টু 1। তাহলে পরে আলটিমেটলি আমাদের যে ইকুয়েশনটা ফাইনালি পাওয়া গেল সেই ইকুয়েশনটার এক্সপ্রেশন হলো এরকম, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এই যে ফোর্সটা এটা যেহেতু ম্যাগনেটিক ফোর্স সেই কারণের জন্য আমরা টু বি অন দ্য সেফ সাইড একটা কাজ করি, আমরা এই ফোর্সটাকে এফ সাফিক্স বি দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো বুঝতে সুবিধা হবে। আমি ফোর্সটাকে এফ না লিখে এফ সাফিক্স বি লিখলাম, যখনই দেখবে সাফিক্সে বি আছে
তার মানে এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এই যে আমরা ফোর্সের এক্সপ্রেশনটা পেলাম কিউ ভিবি সাইন থিটা, এই ফোর্সের নাম হচ্ছে লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। তাহলে আমি জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিই, এইটাকে আমি করে দিলাম এফ বি, আর আমার এই পার্টে সব কটা আমি জাস্ট এটাকে অন্য যে কোনো ফোর্সের থেকে ডিস্টিংগুইশ করার জন্য আমি এই ফোর্সটাকে এফ সাফিক্স বি দিয়ে ডিনোট করছি। তোমরা এফ দিয়েও ডিনোট করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই, কিন্তু এফ সাফিক্স বি স্পেসিফিক্যালি ম্যাগনেটিক ফোর্সকে ডিফাইন করছে। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম এফ সাফিক্স বি ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, এই ফোর্সটাকেই আমরা বলছি হচ্ছে লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। দেখো কিউ চেঞ্জ হলে ফোর্স চেঞ্জ হবে, ভি চেঞ্জ হলে ফোর্স চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ হলে ফোর্স চেঞ্জ হবে, আর অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এটাও যদি চেঞ্জ হয় তাহলে পরেও ফোর্সের ম্যাগনিটিউড চেঞ্জ করবে। এবারে আমরা সবাই জানি ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে তোমার দুটো তোমার ভেক্টর আছে, একটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর আর একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এই দুটো ভেক্টরের ইন্টারঅ্যাকশানে একটা ফোর্স ডেভেলপ করেছে। তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে ভেক্টর পড়ানো হয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে? নো স্যার। তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে যখন ভেক্টরটা পড়া হবে তখন দেখবে ভেক্টরে দুটো টাইপের প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট থেকে আমরা স্কেলার ভ্যালু পাই, যেটা আমরা সেমিস্টার ওয়ানে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা একটা ইকুয়েশন পড়েছিলাম, যেখানে আমাদের ভেক্টর ফর্ম ছিল এফ ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কিন্তু এখানে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট অফ দ্য টু ভেক্টরস। তাহলে এই লোরেন্স ম্যাগনেটিক ফোর্সের একটা ভেক্টর ফর্ম থাকবে, সেই ভেক্টর ফর্মের থেকে আমরা ডাইরেকশন অফ দিস ম্যাগনেটিক ফোর্সকে ফাইন্ড আউট করতে পারবো। রোহিত কিছু জিজ্ঞাসা করবে? স্যার বলছিলাম স্যার ওইখানে তো কি হবে তো স্যার, কে কিউ ভিবি। হ্যাঁ স্যার এফ বি ইকুয়ালস টু কে কিউ ভিবি সাইন থিটা হবে তো স্যার? না, আমি কি বললাম, ইউনিট মেজারমেন্টের ইউনিট মানে চার্জের ইউনিট, ভেলোসিটির ইউনিট, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ইউনিটকে সেট করে দেখা গেল কে ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এটা লোরেন্স ফাইন্ড আউট করেছিলেন, এটা লোরেন্স ফাইন্ড আউট করেছিলেন যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু 1, তাই জন্য ফোর্সের ফাইনাল এক্সপ্রেশনে কে এক্সিস্ট করছে না। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, তাহলে আমাকে কি করতে হবে, ভি আর বি এর মধ্যে একটা ক্রস প্রোডাক্টকে ক্যারি আউট করতে হবে, বা ক্রস প্রোডাক্টের একটা এক্সপ্রেশন আমাকে লিখতে হবে। তাহলে পরে সেই এক্সপ্রেশনটা কীরকম হবে? আমার এক্সপ্রেশনটা হচ্ছে এই রকম, এফ সাফিক্স বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটাকে যদি আরেকটু বেটার ওয়েতে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, কিউ উইদিন ব্র্যাকেট ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এই যে ভি ভেক্টর ক্রস বি ভেক্টর পেলে, এটা তোমাদের আমি বলে রাখি, যদি তোমরা যে কোনো দুটো ভেক্টরকে নিয়ে তোমরা কনসিডার করো, সাপোজ তোমার কাছে দুটো ভেক্টর রয়েছে, সে ভেক্টর পি অ্যান্ড ভেক্টর কিউ, তাহলে পরে আমি যদি এরকম দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ক্যারি আউট করি, তাহলে এই ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড হচ্ছে দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই সাইন অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে পার্টটা লিখলাম এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড, কিন্তু ক্রস প্রোডাক্ট তোমাকে একটা ভেক্টর দেবে, সেই কারণের জন্য আমাদের এইখানে একটা ইউনিট ভেক্টর লিখতে হয় এন ক্যাপ, যে ইউনিট ভেক্টরের ডাইরেকশনটা হবে ক্রস প্রোডাক্টের জন্য যে নতুন ভেক্টরটা ক্রিয়েটেড হচ্ছে তার ডাইরেকশন ওয়াইজ। তার মানে এন ক্যাপ যেদিকে ডাইরেক্টেড থাকবে, পি ভেক্টর আর কিউ ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে যে ভেক্টরটা ক্রিয়েটেড হবে সে এন ক্যাপের দিকে ডাইরেক্টেড হবে। তাহলে এন ক্যাপটা বেসিক্যালি একটা ইউনিট ভেক্টর যে ডাইরেকশন অফ দ্য ক্রস প্রোডাক্টকে ডিফাইন করছে। এই লজিকটাকে মাথায় রেখে
আমরা যদি এই এক্সপ্রেশনটাকে ফলো করি তাহলে ভি ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে আমরা এরকম একটা এন ক্যাপ পাবো, সেই এন ক্যাপের ডাইরেকশানে এই লোরেন্স ম্যাগনেটিক ফোর্সটা ডাইরেক্টেড থাকবে। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো ফোর্সকে কিভাবে ডিফাইন করতে হয়? যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আমরা এরকম, এটা হচ্ছে একটা জেনারেল এক্সপ্রেশন, আমি যেটা কিন্তু একটা জেনারেল ফর্ম লিখেছি। এই পি আর কিউ এর জায়গায় কনসিডার করো পি ভেক্টরকে এখানে রিপ্লেস করা হয়েছে ভি ভেক্টর দিয়ে, আর কিউ ভেক্টরকে রিপ্লেস করা হয়েছে ক্যাপিটাল বি ভেক্টর দিয়ে। তাহলে পি ক্রস কিউ মানে এখানে ম্যাগনিটিউড ওয়াইজ এই যেখানে দেখো এই যে ভিবি সাইন থিটা, এখানে দেখতে পাচ্ছ পি কিউ সাইন থিটা, দেখো ম্যাগনিটিউডে ভিবি সাইন থিটা এক্সিস্ট করছে। আর তার সাথে একটা এন ক্যাপ আছে, এই এন ক্যাপটা কোন দিকে ডাইরেক্টেড? এই ফোর্সটা যেই দিকে ডাইরেক্টেড এন ক্যাপটা এক্স্যাক্টলি সেম দিকে ডাইরেক্টেড। ক্লিয়ার হলো ব্যাপারটা সবার কাছে? সবাই বুঝতে পারলে? একটু রেসপন্স করো, রেসপন্স না করলে আমি বুঝবো কি করে যে তোমরা আদৌ বুঝতে পারছো কিনা। একটু রেসপন্স করো সবাই। তাহলে এই যে এক্সপ্রেশনটা এলো, এই এক্সপ্রেশনের একটা ডায়াগ্রাম থাকে। তোমাদের তো ভেক্টর ফর্মের ক্যারি আউট করে তো তোমাদের এভাবে দেখাতে হবে না। তোমাদের যদি কখনো বলে যে ডাইরেকশন অফ দ্য লোরেন্স ম্যাগনেটিক ফোর্সকে এক্সপ্রেস করো বা শো করো, তখন কি করবে? তখন এই রকম তোমাকে একটা ডায়াগ্রামকে কনসিডার করতে হবে। ভালো করে ডায়াগ্রামটা দেখো। আমাদের এই হরাইজেন্টাল প্লেনে এই পজিটিভ চার্জটা ভি ভেলোসিটিতে একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করছিল, আর এই বি ভেক্টরটা এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, সেটা এই প্লেনের উপর এই ডাইরেকশানে ছিল। এই ভি আর বি এর মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যেটা আমি এখানে তোমাদের দেখিয়েছি। এবারে এই দুটো ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট হচ্ছে, ক্রস প্রোডাক্টে যে ভেক্টরটা ক্রিয়েটেড হয় সেই ভেক্টরটার ডাইরেকশান কোন দিকে হবে? এই দুটো ভেক্টর যাদের মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে তারা যে প্লেনে এক্সিস্ট করে, ক্রস প্রোডাক্টের জন্য নতুন ভেক্টর তাদের সাথে পারপেন্ডিকুলারলি এক্সিস্ট করবে। আমি আরেকবার রিপিট করছি, যে দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট তুমি ক্যারি আউট করবে তারা যে প্লেনে থাকবে, ক্রস প্রোডাক্টের জন্য যে নতুন ভেক্টরটা ক্রিয়েটেড হবে সেই ভেক্টরটা ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। তার মানে এই ক্রস প্রোডাক্টের জন্য যে নতুন ভেক্টরটা ক্রিয়েটেড হবে সে ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টরের প্লেনের সাথে সবসময় পারপেন্ডিকুলার থাকবে। ভি আর বি এর ক্রস প্রোডাক্টের জন্য কোন ভেক্টর তৈরি হয়েছে? ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে। তাহলে এখানে ভি আর বি কোথায় রয়েছে? হরাইজেন্টাল প্লেনে রয়েছে। তাহলে হরাইজেন্টাল প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে এই ভার্টিক্যাল লাইন, তাহলে এই ভার্টিক্যাল লাইন বরাবর এই ফোর্স ভেক্টরটা অ্যাক্ট করছে। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার এই ফোর্সের অ্যারোটা ভার্টিক্যালি আপওয়ার্ড কেন? এটা তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডও হতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু যখন ক্রস প্রোডাক্ট ক্যারি আউট হয় তখন প্রথম ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টরের দিকে আমাদের রোটেট করতে হয় ইন্টারনাল অ্যাঙ্গেল দিয়ে। তার মানে আমার এখানে প্রথম ভেক্টরটা কোন ভেক্টর? ভি ভেক্টর। সেকেন্ড ভেক্টর কোনটা? বি ভেক্টর। তাহলে আমি ভি থেকে বি এর দিকে রোটেট করব ইন্টারনাল অ্যাঙ্গেল দিয়ে। তাহলে তুমি যদি ভি থেকে বি এর দিকে রোটেট করো তাহলে দেখো আমাদের রোটেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে আমরা জানি প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডাইরেকশানে ভেক্টরটা ক্রিয়েটেড হয়। সেই কারণের জন্যই এই ফোর্সটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং ভেলোসিটি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, আর ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। এই ডায়াগ্রামটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পরে আমি কি বলবো? তাহলে আমাকে যদি বলতে বলে তাহলে ইন ওয়ার্ডস আমি বলতে পারি যে দ্য লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন containing both the velocity vector and the magnetic field vector। অনেক সময় তুমি এটাও বলতে পারো
যে পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেলোসিটি ভেক্টর অ্যান্ড দ্য বি ভেক্টর, একই ব্যাপার। তাহলে আমরা ডাইরেকশন অফ ফোর্সকে ডায়াগ্রামেটিক্যালি দেখালাম। এবার যদি প্লেন চেঞ্জ হয় তাহলে পরে অটোমেটিক্যালি ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে ফোর্সটা যে প্লেনে ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টর আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। এবার তোমার রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে প্লেনের থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে, আর যদি রোটেশন ক্লকওয়াইজ হয় তাহলে হবে ইনটু দ্য প্লেন। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে আউট অফ দ্য প্লেন, ক্লকওয়াইজ রোটেশন হলে ইনটু দ্য প্লেন। শুধু এইটা আমাকে মাথায় রাখতে হবে। এইবার আমাদের এই লোরেন্স ম্যাগনেটিক ফোর্সের কয়েকটা স্পেশাল কেস পড়তে হবে। স্পেশাল কেস মানে সবসময় যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে চার্জ মুভ করলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে তার উপর ফোর্স অ্যাক্ট করবে এরকম কিন্তু কোনো কথা নেই। পার্টিকুলার কন্ডিশন আছে কিছু যেখানে ফোর্স অ্যাক্ট করবে না, আবার কিছু কন্ডিশনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্ট করবে। তাহলে আমরা স্পেশাল কেসেসগুলো দেখে নিই। প্রথমে আমরা আগে ফাইন্ড আউট করি কোন কন্ডিশনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স ওই মুভিং চার্জের উপর অ্যাক্ট করবে। কেস 1 দেখো, আমাদের ইকুয়েশনটা কি, এবারে আর ভেক্টর দরকার নেই, স্কেলার ইকুয়েশনে ব্যাক করে এসো। ফোর্স ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। আমি কনসিডার করলাম কিউ ভিবি এই তিনটে প্যারামিটার কনস্ট্যান্ট, কারণ আমি যে এক্সপেরিমেন্টটা পারফর্ম করছি সেই এক্সপেরিমেন্ট আমি যে চার্জ দিয়ে পারফর্ম করছি সেই চার্জের ম্যাগনিটিউড সেম থাকছে, তার ভেলোসিটিকে আমি চেঞ্জ করছি না, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে আমি চেঞ্জ করছি না। তাহলে কিউ ভিবি এই তিনটে ফ্যাক্টর কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এই ফোর্সের ভ্যালুটা এন্টায়ারলি এবার সাইন থিটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। থিটা যদি আমি চেঞ্জ করি সাইন থিটার ভ্যালু চেঞ্জ করবে, ফোর্সের ভ্যালু চেঞ্জ করবে। এবার কোন অ্যাঙ্গেলে সাইন +1 ভ্যালু দেয়, কোন অ্যাঙ্গেলের থিটার ভ্যালু কত হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু +1 হবে? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে পরে আমি যদি কন্ডিশনটা নিই যে হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেই মোমেন্টে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে সাইন 90 ডিগ্রি উইল বি ইকুয়াল টু +1। তাহলে এই কন্ডিশানে আমি যদি আলটিমেটলি অ্যাপ্লাই করি আমাদের এই ফোর্সের এক্সপ্রেশনটাতে, তাহলে পরে আমার কাছে কি ইকুয়েশনটা আসছে দেখো। তাহলে দেয়ারফোর ফোর্স ম্যাগনেটিক ইজ ইকুয়াল টু ইট উইল বি কিউ ভিবি ইন্টু সাইন থিটা। সাইন থিটার ভ্যালু এখন 1, তাহলে পরে আমি ম্যাগনিটিউড পেলাম কিউ ভিবি। এই যে ফোর্সটা তুমি পেলে এই ফোর্সটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফোর্স যেটা অ্যাক্ট করবে অন দ্যাট মুভিং চার্জ। তার মানে কি, চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভ করে তাহলে ওই মুভিং চার্জের উপরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। এটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে পরে আমি যদি এটাকে কথাতে লিখতে চাই তাহলে আমি কি বলবো? এ চার্জ পার্টিকেল মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ এ ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম ফোর্স। এটা হয়ে গেল ম্যাক্সিমাম কন্ডিশন। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন কন্ডিশনে কোনো ফোর্স অ্যাক্ট করবে না। বলো তো কোন অ্যাঙ্গেলে সাইন 0 ভ্যালু দেয়? থিটার ভ্যালু কত হলে সাইন 0 হবে? স্যার 0। একটা হচ্ছে 0 ডিগ্রি আর 270 না 180 ডিগ্রি। যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় আর 180 ডিগ্রি হয়, এবার কেন আমি এই দুটো ভ্যালু নিলাম? 0 ডিগ্রি মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 মিনস দ্য টু ভেক্টরস আর অ্যাক্টিং ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তার মানে চার্জ পার্টিকেলটা মুভ করবে প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে ডাইরেক্টেড
চার্জ পার্টিকেলটা সেই দিকে মুভ করছে। কিন্তু থিটা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মিনস অ্যান্টি প্যারালাল, তার মানে ফিল্ডের অপোজিটে। তাহলে এই দুটো কন্ডিশনেই আমার সাইনের ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি কি লিখব? সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি, দুটোরই ভ্যালু হচ্ছে 0। তাহলে তুমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো ইন দ্যাট ইকুয়েশন, আমার কন্ডিশন কি ছিল? ম্যাগনেটিক ফোর্স ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভিবি ইন্টু সাইন থিটা। এখন তো সাইন থিটা 0, তাহলে হয়ে গেল 0। তাহলে কন্ডিশনস আমরা কি কি পেলাম? চার্জ পার্টিকেল যদি মুভ করে প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, অর যদি মুভ করে অ্যান্টি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, দুটো কেসেই চার্জ পার্টিকেলের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে না। শর্ট কোয়েশ্চেনে এরকম কোয়েশ্চেন 1 মার্কে দেয় যে কোন কন্ডিশনে চার্জ পার্টিকেল মুভ করছে ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড বাট ইট উইল নট এক্সপিরিয়েন্স এনি ম্যাগনেটিক ফোর্স। তখন তোমার আনসার হবে ইফ দ্য চার্জ পার্টিকেল মুভস প্যারালাল or anti-parallel to the direction of magnetic field, it will not experience any force. এটা ক্লিয়ার হলো কিনা সবাই বলো? সবাই বুঝতে পেরেছো এই দুটো কন্ডিশন? Yes sir. বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? ঠিক আছে, রেসপন্স না করলে আমি কিন্তু এটা কনসিডার করে নেব তোমরা বুঝতে পেরেছো। তাহলে ম্যাক্সিমাম ফোর্স মিনস চার্জ পার্টিকেল ইজ মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। জিরো ফোর্স মিনস চার্জ পার্টিকেল ইজ মুভিং আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবারে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা, ইউনিটস, এগুলোকে ডিফাইন করতে হবে। আমাদের ডাইমেনশনাল ফর্মুলাতে যাওয়ার আগে ম্যাগনেটিক ফিল্ডকে ডেফিনেশনটা আগে আমাদের বের করতে হবে, তারপর আমরা সেই ডেফিনেশনকে ফলো করে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটসকে ফাইন্ড আউট করব। তাহলে নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ডেফিনেশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এটা আমাকে এবার ডিফাইন করতে হবে। ডেফিনেশন অফ ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা কোন ইকুয়েশনটাকে ইউজ করব? এই যে আমাদের লোরেন্স ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমি স্টার্ট করব। তাহলে পরে আমি এই ইকুয়েশনটাকে যদি লিখি একবার, তাহলে আমার কাছে দেখো এইরকম একটা ইকুয়েশন আসছে। ইকুয়েশনটা কি ছিল? লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। তাহলে এখান থেকে আমাকে যদি ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু লিখতে বলা হয়, তাহলে কি হবে? লোরেন্স ম্যাগনেটিক ফোর্স divided by QV sin theta. This is the expression of magnetic field. এই এক্সপ্রেশনটা থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশনকে ফাইন্ড আউট করব। এবার এখানে কিছু কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে। কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? যদি আমি কনসিডার করি চার্জের ভ্যালু 1, চার্জের ভ্যালু 1 মিনস ইউনিট পজিটিভ চার্জ। নেক্সট আমি কি কনসিডার করব? velocity is equal to 1. velocity is equal to 1 means চার্জ পার্টিকেলটা মুভ করছে উইথ ইউনিট ভেলোসিটি। তাহলে q1 means ইউনিট পজিটিভ চার্জ, v is equal to 1 means ইউনিট ভেলোসিটি। নেক্সট কি? নেক্সট হচ্ছে and the angle theta is equal to 90 degree. theta 90 degree means চার্জ পার্টিকেল মুভ করছে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই তিনটে কন্ডিশনকে আমি আরেকবার রিপিট করছি। ইউনিট পজিটিভ চার্জ, মুভ করছে উইথ ইউনিট ভেলোসিটি। কিভাবে মুভ করছে? পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই কন্ডিশনগুলো যদি আমরা পুট করি এই বি এর এক্সপ্রেশনে, তাহলে পরে আমার এক্সপ্রেশনটা কি হবে দেখো? বি ইজ ইকুয়াল টু লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ডিভাইডেড বাই চার্জ 1 ইউনিট পজিটিভ চার্জ মাল্টিপ্লাইড বাই ইউনিট ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে পরে আমি এখান থেকে কি পাবো?
ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ডিভাইডেড বাই 1। তার মানে আমি সিম্পল ওয়েতে বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অর স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ফোর্স। তাহলে আমি এখানে কি বলবো, দিস ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ফোর্স। এই যে কন্ডিশনটা এলো, এই কন্ডিশন থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, যার আরেকটা নাম হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, সেটাকে ডিফাইন করতে পারি। ডেফিনেশনটা কি দাঁড়াবে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাট এনি পয়েন্ট উইদিন দ্যাট ম্যাগনেটিক ফিল্ড কি হবে, ইট উইল বি নিউমেরিক্যালি ইকুয়াল। নিউমেরিক্যালি ইকুয়াল মানে শুধু আমরা ফোর্সের ভ্যালু নেব, ফোর্সের ইউনিট নেব না। নিউমেরিক্যালি ইকুয়াল কার সাথে, ম্যাগনেটিক ফোর্সের সাথে। এই ম্যাগনেটিক ফোর্সটা কে এক্সপিরিয়েন্স করছে, কার উপর অ্যাক্ট করছে, এই ইউনিট পজিটিভ চার্জটার উপর অ্যাক্ট করছে, যে ইউনিট ভেলোসিটিতে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভ করছে। তাহলে আমি যদি এটাকে পুরোটাকে যদি একবার বলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন হচ্ছে ওই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ ইউনিট ভেলোসিটিতে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করার সময় যে অ্যামাউন্টের ফোর্স এক্সপিরিয়েন্স করে সেই ফোর্সের নিউমেরিক্যাল ভ্যালুর সাথে সমান। ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। আমি যেটা বললাম সেই ডেফিনেশনটা তোমাদের আমি এখানে লিখে দিলাম। এ দেখো, ম্যাগনেটিক ফিল্ড অর দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন একই ব্যাপার, অ্যাট এনি পয়েন্ট ইন দ্য ফিল্ড ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ। ইউনিট পজিটিভ চার্জ মানে কিউ ইজ ইকুয়াল টু 1, মুভিং উইথ ইউনিট ভেলোসিটি, তার মানে ভি ইজ ইকুয়াল টু 1, নর্মাল টু দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই তিনটে কন্ডিশন এই স্টেটমেন্টে লেখা রয়েছে। এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হলে ওই পয়েন্টে ওই ইউনিট পজিটিভ চার্জের উপর যে অ্যামাউন্টের ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে তার নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু বা ম্যাগনেটিক ইন্ডাকশনের ভ্যালু। ক্লিয়ার হলো কিনা সবাই বলো। Is it clear to everybody? Yes sir. আচ্ছা, এই ডেফিনেশনটাকে ফলো করব আমরা এসআই সিস্টেমে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটকে ডিফাইন করার জন্য। যদি আমাদেরকে বলা হয় দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, এই এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ডের নেম হচ্ছে টেসলা। নিকোলা টেসলা একজন মানে ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্ট, যিনি মেশিনের তোমার ডিসকভারার, সেই টেসলার নাম থেকে আমরা এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ইন্ডাকশনের ইউনিটকে ডিফাইন করি। এটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল টি সিম্বল দিয়ে। এই টেসলা হচ্ছে একটা শর্ট নেম, অ্যাকচুয়ালি ইউনিটটা বড়, সেটাকে শর্ট করে বলা হয় 1 টেসলা। কীরকম ব্যাপারটা, 1 টেসলা কখন হবে, এই ভ্যালুটাকে ফলো করো যেটা আমি কন্ডিশনে অ্যাপ্লাই করেছিলাম। শুধু কি হবে, এবার আমি ইউনিট দেব। আগের বারে আমি জেনারেলাইজ করেছি, এবারে আমাকে ইউনিট প্লেস করতে হবে। তাহলে কি কি ইউনিট দেব, আগেরটার সঙ্গে এই ভ্যালুটাকে ম্যাচ করে করে আমি লিখছি। ভালো করে দেখো সবাই, আগের লাইনটাকে খেয়াল করো। কিউ ইজ ইকুয়াল টু কত ছিল, 1, আমি 1 নেব। ইউনিট কি, মেজারিং সিস্টেম কি, এসআই সিস্টেম। এসআই সিস্টেমে চার্জের ইউনিট হচ্ছে কুলম, তাহলে পরে কিউ এর ভ্যালু হবে 1 কুলম। নেক্সট কি লেখা রয়েছে, ভি ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হবে। এসআই সিস্টেমে ভেলোসিটির ইউনিট কি, মিটার পার সেকেন্ড। নেক্সট কি, নেক্সট হচ্ছে থিটা। থিটার কোনো ইউনিট হয় না, তাহলে থিটা যেরকম আগের বারে ছিল এবারেও সেম, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হবার পর যদি আমি ফাইনাল কন্ডিশনটা দেখি, ফাইনাল কন্ডিশন কি, ফাইনাল কন্ডিশন হচ্ছে
এই যে ম্যাগনেটিক ফোর্সটা অ্যাক্ট করছে তার ভ্যালু যদি হয় 1 নিউটন, তার মানে ফার্স্ট তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হলে এই 1 কুলম চার্জের উপর ওই পয়েন্টে যদি 1 নিউটন অফ ফোর্স অ্যাক্ট করে, দেন উই উইল ডিফাইন দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ 1 টেসলা। এটাকে আমি স্প্লিট করে লিখছি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? 1 কুলম্ব অফ পজিটিভ চার্জ কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করার সময় যদি 1 নিউটন অফ ফোর্সকে এক্সপিরিয়েন্স করে, তাহলে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে আমি বলবো 1 টেসলা। তাহলে পরে আমি যদি এই পুরো ফ্যাক্টরটাকে লিখতে চাই 1 টেসলা কিভাবে এলো, তাহলে কোন ইকুয়েশনটাকে ফলো করব? এই ইকুয়েশনটাকে, ফোর্স ডিভাইডেড বাই কিউভি সাইন থিটা। ইউনিট পুট করছি, দেখো তাহলে ফোর্সের ভ্যালু কত? 1 নিউটন, যেটা আমি লিখলাম একটু আগে। এই ভ্যালুগুলো আমি পুট করছি, দেখো ফোর্সের জায়গায় লিখলাম 1 নিউটন। নেক্সট কি? নেক্সট হচ্ছে চার্জ। চার্জ মিনস 1 কুলম মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি। ভেলোসিটি কত? 1 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাইড বাই কি? সাইন 90। সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। তাহলে পরে এই এক্সপ্রেশনটা আলটিমেটলি কি দাঁড়ালো? আমি ইউনিটটাকে যদি, ভ্যালুটাকে যদি সেপারেট করি, এবার ইউনিটটাকে যদি আমি লিখতে চাই, তাহলে নিউটন, এইখানে কি রয়েছে? কুলম্ব মিটার পার সেকেন্ড। তাহলে এইটাকে এইভাবে লিখতে পারো, কুলম্ব সেকেন্ড ইনভার্স মিটার। মিটার পার সেকেন্ড মানে মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে কুলম্ব সেকেন্ড ইনভার্স মিটার। কেন আমি এই কুলম্ব সেকেন্ড ইনভার্সটাকে নিলাম? তার কারণ হচ্ছে কুলম্ব সেকেন্ড ইনভার্স মানে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড কি? কুলম্ব পার সেকেন্ড হচ্ছে অ্যাম্পিয়ার। তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার শুভশ্রী ম্যাডাম তোমাদের ক্লাসে পড়াচ্ছেন, সেখানে 1 অ্যাম্পিয়ার এই অ্যামাউন্ট অফ কারেন্টকে তিনি ডিফাইন করেছিলেন। কারেন্টের ইকুয়েশন কি ছিল? I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কিউ যদি 1 কুলম্ব হয় আর টাইম যদি 1 সেকেন্ড হয়, তার মানে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব অফ চার্জ ফ্লো করে, তাহলে সেই কন্ডাক্টরে কারেন্টের স্ট্রেংথকে আমরা বলি 1 অ্যাম্পিয়ার। তাহলে কুলম্ব পার সেকেন্ড ইজ অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার। সেইটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমি এই মিটার পার সেকেন্ডের সেকেন্ড ইনভার্সটাকে কুলম্বের সাথে একসাথে রাখলাম। তাহলে আমি এখানে যদি একটা ব্র্যাকেট দিই, তাহলে পুরো ব্যাপারটা সেপারেট হলো এইভাবে। তাহলে ইজ ইকুয়াল টু, আমি আরেকবার লিখছি তোমাদের বোঝার জন্য, নিউটন, এই কুলম্ব পার সেকেন্ড মানে এবার হয়ে গেল অ্যাম্পিয়ার মিটার। তাহলে এইটাকে যদি তুমি ভেঙে লেখো, তাহলে পরে অ্যাকচুয়ালি ইউনিটটা হচ্ছে 1 নিউটন অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। এই যে বড় ইউনিটটা, এটারই শর্ট ফর্ম হচ্ছে টেসলা। তাহলে টেসলা ইজ বেসিক্যালি নিউটন অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এই ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ স্যার। তাহলে 1 টেসলার ডেফিনেশনটা আমি আরেকবার রিপিট করছি। ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 1 টেসলা মানে ওই পয়েন্ট দিয়ে 1 কুলম্ব অফ পজিটিভ চার্জ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করলে ওই চার্জের উপর 1 নিউটন অফ ফোর্স অ্যাক্ট করবে। এটা হচ্ছে আমাদের 1 টেসলার ডেফিনেশন। এবারে এই তোমার ম্যাগনেটিক ফিল্ডের একটা সিজিএস ইউনিট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটটার নাম হচ্ছে গস, যেটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করি। আমাদের এই গসের ইউনিটটা এই মোমেন্টে
তোমার ডেসক্রিপটিভ করার দরকার নেই, কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে টেসলার সাথে গসের একটা রিলেশন আছে। সেই রিলেশনটা তোমাদের কিন্তু এক্সামিনেশানে আসে, সেই রিলেশনটা সবাই মাথায় রাখবে। সেটা হচ্ছে রিলেশন বিটুইন টেসলা অ্যান্ড গস। এই রিলেশনটা হচ্ছে এই রকম, 1 টেসলা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি পুরো তোমাদের কথাতে লিখে দিই, 1 টেসলা ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 10⁴ গস। অনেকে এটাকে গাউসও স্পেল করেন, তবে গস বলাটাই বেটার। 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গস। এই ভ্যালুটা বা এই রিলেশনটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু তোমাদের এক্সামিনেশনে খুব দেয়। এইবার ইউনিট ডিফাইন্ড হলো, ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন পেলাম, বাকি কি রইল? বাকি রইল ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড। ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের আবার এই ইকুয়েশনটার হেল্প নিতে হবে। এই ইকুয়েশনটা থেকে আমি স্টার্ট করছি। দেখো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু কি হবে? আমার এক্সপ্রেশনটা কি ছিল? ম্যাগনেটিক ফোর্স ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা। সাইন থিটার কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, তাই জন্য আমরা লিখব না। তাহলে এখানে কিউ লিখলাম, নেক্সট কি লিখব? নেক্সট লিখব হচ্ছে ভি। এইবার ডাইমেনশনাল ফর্মুলা পুট করো। আমরা জানি আমাদের ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এমএলটি মাইনাস 2। তাহলে এই ডাইমেনশনাল ফর্মুলাটা আমি লিখে দিলাম, এমএলটি মাইনাস 2। নেক্সট হচ্ছে চার্জের ডাইমেনশনাল ফর্মুলা। চার্জের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এটি। আর কার ফর্মুলা? ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা। ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা আমরা জানি L⁻⁻1। এবার ভালো করে ফলো করো, কি দাঁড়াচ্ছে? এম অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে, কারণ দেখো ডিনোমিনেটারে কোনো এম নেই, তাহলে এম এম রয়ে গেল। এবারে দেখো নিউম্যারেটারে এল আছে, ডিনোমিনেটারে এল আছে, তাহলে এই এল এল ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে পরে এল এক্সিস্ট করবে না। তুমি যদি এলকে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে L⁻0। কেন? সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এল এল ক্যান্সেল হলে 1 থাকে, সেটাকে আমরা L⁻0 লিখলাম। এইবার নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? এখানে দেখো এটি আর এখানে দেখো LT-1। তাহলে আমি যদি টিকে T⁻⁻1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই ডিনোমিনেটারের এই টি আর T⁻⁻1 একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে পড়ে থাকবে অনলি T⁻⁻2। তাহলে পরে T⁻⁻2টা যেটা নিউম্যারেটারে ছিল সেটাই ব্যাক করবে, ডিনোমিনেটারের এই টি আর T⁻⁻1 একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে। তাহলে টি এর পাওয়ার T⁻⁻2 অ্যাজ ইট ইজ রয়ে গেল। আর কি বাকি রইল? 1/a। 1/x মানে x⁻⁻1, তার মানে 1/a মানে হচ্ছে a⁻⁻1। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড কি দাঁড়ালো? m L⁻0 T⁻⁻2 a⁻⁻1। এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো ডাইমেনশনাল ফর্মুলাটা, অ্যানালিসিসটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ডিফাইন করলাম লোরেন্স ম্যাগনেটিক ফোর্সের হেল্প নিয়ে, তার ইউনিটস ডাইমেনশন আমরা ক্যালকুলেট করেছি, জেনেছি। এইবারে কোয়েশ্চেন হচ্ছে, আমাকে যদি ম্যাগনেটিক ফিল্ডকে ক্যালকুলেট করতে বলে ডিউ টু এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাহলে পরে আমাদের কাছে কি ফর্মুলা আছে, কি ফর্মুলাকে ইউজ করে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ক্যালকুলেট করতে পারবো? এবারে আমরা কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডকে রিলেট করাবো। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের, মানে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার সারাউন্ডিংয়ে সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে। কেন ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে? কারণ কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন চার্জটা ফ্লো করছে, আমি একটু আগে কি বলেছি, মুভিং চার্জ
আলটিমেটলি তোমাকে, জাস্ট এ সেকেন্ড, মুভিং চার্জ যখন আমরা কনসিডার করব, আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে মুভিং চার্জের সারাউন্ডিংয়ে অ্যাপার্ট ফ্রম ইলেকট্রিক ফিল্ড আর একটা ফিল্ড এক্সিস্ট করে, যে ফিল্ডটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরে আমরা যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে কনসিডার করব, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের সারাউন্ডিংয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে। কেন? কারণ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছে। মুভিং চার্জ অলওয়েজ ক্রিয়েটস এ ম্যাগনেটিক ফিল্ড, সেই জন্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের সারাউন্ডিংয়ে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে। এই ম্যাগনেটিক ফিল্ডকে ক্যালকুলেট করার জন্য আমাদের একটা লয়ের হেল্প নিতে হবে, যেই লয়ের নাম হচ্ছে বায়ো-স্যাভার্ট ল। এই লটা থেকে আমরা যে কোনো টাইপের কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের সারাউন্ডিংয়ের রিজিয়ানে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমাদের প্রথমে লটাকে জানতে হবে। এই লয়ের একটা অ্যাপ্লিকেশান আছে, যে অ্যাপ্লিকেশানটা তোমাদের সেমিস্টার এক্সামিনেশানে অলমোস্ট এভরি ইয়ার আসে। আমরা সেই ক্যালকুলেশনটা একটু বাদে করব। আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে দ্য এক্সপ্রেশন অফ বায়ো-স্যাভার্ট ল। এইটা বোঝার জন্য আমাদের একটা ডায়াগ্রাম লাগবে। আমি তোমাদের স্ক্রিনে একটা ডায়াগ্রাম প্লেস করছি। সবাই ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করছে ভালো করে বুঝে নাও। এই যে একটা দেখছো আরবিট্রারি শেপের একটা কন্ডাক্টর রয়েছে, এটা যে কোনো একটা শেপের কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে আই ম্যাগনিটিউডের একটা কারেন্ট ফ্লো করে যাচ্ছে। তাহলে এই কন্ডাক্টরের সারাউন্ডিং রিজিয়ানে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা সেই রিজিয়ানের মধ্যে আমাকে একটা পয়েন্ট পি দেওয়া হয়েছে। এই পি পয়েন্টে এই টোটাল কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবারে বায়ো-স্যাভার্ট লর কেস হচ্ছে আমরা একসাথে পুরো কন্ডাক্টরের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি না। আমাদের প্রথমে যেটা কনসিডার করতে হয়, এই কন্ডাক্টরের উপরে একটা ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট, যেটাকে দেখো এখানে ডিএল দিয়ে দেখানো হয়েছে। আই কারেন্ট এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই আই কারেন্টটা এই এলিমেন্ট ডিএল এর মধ্যে দিয়েও যাবে। তাহলে এই ডিএলটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট ক্যারিং একটা এলিমেন্ট। সেই ডিএল এর জন্য আমাকে প্রথমে বের করতে হবে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কত, তারপর সেই এক্সপ্রেশনটাকে আমাকে পুরো কন্ডাক্টরের জন্য ইন্টিগ্রেট করতে হবে। আমি আরেকবার রিপিট করছি, কন্ডাক্টরের শেপ যা খুশি হতে পারে, সেটা একটা স্ট্রেট কন্ডাক্টর হতে পারে, স্পাইরাল স্ট্রাকচার হতে পারে, সার্কুলার হতে পারে, কোনো একটা ইরেগুলার শেপেড হতে পারে, যা খুশি হতে পারে। আমাকে যদি বায়ো-স্যাভার্ট ল অ্যাপ্লাই করতে হয়, আমার প্রথম স্টেপ হচ্ছে কন্ডাক্টরের উপরে একটা ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্টকে কনসিডার করব, যেটাকে আমি ডিএল দিয়ে লিখব। এই ডিএল তুমি কন্ডাক্টরের যে কোনো জায়গায় নিতে পারো। এখানে ডায়াগ্রামে এখানে ড্র করা আছে মানে এখানেই নিতে হবে এরকম কোনো কথা নেই। এই ডিএল এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সব জায়গাতে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এইবারে এই ডিএল এর মধ্যে দিয়ে কন্ডাক্টরে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে সেই অ্যামাউন্ট অফ কারেন্টই ফ্লো করবে। সেই ডিএল এর রেসপেক্টে আমাকে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে বলা হয়েছে, সেই পয়েন্টে ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করব, তারপর সেটাকে ইন্টিগ্রেট করব। এইটা করার জন্য যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে ওই যে পয়েন্ট পি আর এই কারেন্ট ক্যারিং এলিমেন্ট, এদেরকে প্রথমে একটা স্ট্রেট লাইন দিয়ে আমাকে কানেক্ট করতে হয়। সেই স্ট্রেট লাইনটা তোমাকে একটা ডিস্টেন্স দেবে। কার ডিস্টেন্স দেবে? পয়েন্ট পি এর ডিরেকশন। কার থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্স কার থেকে দেবে? এই কারেন্ট এলিমেন্টের থেকে। তাহলে বুঝতেই পারছো, এই কারেন্ট এলিমেন্ট যদি পজিশন চেঞ্জ হয় তাহলে অটোমেটিক্যালি এই ডিস্টেন্সটাও চেঞ্জ করবে। এর সাথে আরও একটা প্যারামিটার আছে, যেটাকে দেখো থিটা দিয়ে লেখা রয়েছে। এই থিটাটা অ্যাকচুয়ালি কি?
এই যে কারেন্টটা এই এলিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারেন্টের ডাইরেকশনটাই এই অ্যারো দিয়ে দেখানো হয়েছে। সেই কারেন্টের ডাইরেকশনের সাথে, তার মানে এই এলিমেন্টের ডাইরেকশনের সাথে এই ডিস্টেন্সের একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা এখানে চেঞ্জ করে যায় যদি তুমি ডিএলকে চেঞ্জ করতে থাকো। তাহলে এই ডায়াগ্রামের মধ্যে কি কি প্যারামিটার পাচ্ছ? একটা প্যারামিটার পাচ্ছ কারেন্ট আই, একটা প্যারামিটার পাচ্ছ এলিমেন্টের লেন্থ, একটা প্যারামিটার পাচ্ছ এলিমেন্ট ডিএল থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, আর আরেকটা প্যারামিটার পাচ্ছ এই স্ট্রেট লাইন ডিস্টেন্স আর কারেন্ট এলিমেন্ট এর মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল থিটা। এই চারটে প্যারামিটারের উপর আই, ডিএল আর থিটা, এই চারটে প্যারামিটারের উপর পি পয়েন্টে এই ইনফাইনাইটেসিমালি স্মল কারেন্ট এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েটেড হবে সেটা ডিপেন্ড করবে। ঠিক যেরকমভাবে লোরেন্স ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালিসিস করে পাওয়া গিয়েছিল, ঠিক একই রকমভাবে বায়ো-স্যাভার্টস ল থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটাও কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালিসিস করার পর সেই লটা পাওয়া গিয়েছিল। তাহলে পরে আমার এখানে টার্গেট কি? আমার এখানে টার্গেট হচ্ছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করা। কার জন্য? প্রথমে এই ডিএল এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করার জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা ক্যালকুলেট করা। তাহলে আমি প্রথমে লিখব যে দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি, এই পি পয়েন্ট যে কোনো পয়েন্ট হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি কার জন্য? ডিউ টু অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট। এলিমেন্টের লেন্থ কত লেখা রয়েছে? এলিমেন্টের লেন্থ লেখা রয়েছে ডিএল। এলিমেন্টটা কার উপর আছে? কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের। তাহলে এলিমেন্টটা হচ্ছে অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে? ম্যাগনেটিক ফিল্ডকে আমি কি দিয়ে ডিনোট করেছিলাম? ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করেছিলাম। কিন্তু এখানে যেহেতু এলিমেন্ট নিজেই এক্সট্রিমলি স্মল, সেই কারণের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা নিজেও হবে এক্সট্রিমলি স্মল। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা লিখব হচ্ছে ডিবি। এই ডিবি চারটে প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। এই ডিটা অ্যাকচুয়ালি কিছু নয়, ডি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সট্রিমলি স্মল এইটা বোঝানোর জন্য। কিভাবে ডিপেন্ড করবে? প্রথম হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে টু দ্য কারেন্ট অর অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। তার মানে ডিবি প্রপোর্শনাল টু আই। নেক্সট কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যে এলিমেন্টটা আমি নিয়েছি তার লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে ডিবি প্রপোর্শনাল টু ডিএল। নেক্সট কার সাথে প্রপোর্শনাল হবে? নেক্সট প্রপোর্শনাল হবে এই যে অ্যাঙ্গেল থিটা তার সাইনের ভ্যালুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তিনটে প্যারামিটার হয়ে গেল, আই, ডিএল, থিটা হয়ে গেল। এইবার হচ্ছে ফোর্থ প্যারামিটার। ফোর্থ প্যারামিটারকে এই ডিস্টেন্স আর, এইবারে কিন্তু আর ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে না। এবার আমরা কি দেখতে পাবো? ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তার মানে ডিস্টেন্স যত বাড়বে তত ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কমে যাবে। কিন্তু কারেন্ট ইনক্রিজ করলে, লেন্থ অফ দ্য কন্ডাক্টর বা লেন্থ অফ দ্য এলিমেন্ট ইনক্রিজ করলে, অ্যাঙ্গেল ইনক্রিজ করলে ডিবির ভ্যালু কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে? এই কটা সাইন বা রেজাল্ট, এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালিসিস করে বায়ো-স্যাভার্ট পেলেন। তাহলে এই ইকুয়েশনগুলোকে আমি যদি কম্বাইন করে লিখি তাহলে আমার কাছে এই রকম একটা এক্সপ্রেশন আসবে, ডিবি ইজ প্রপোর্শনাল টু, আমার কাছে এক্সপ্রেশনটা কি? এরকম একটা ফ্র্যাকশন আইডিএল সাইন থিটা
ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো আমি জাস্ট এই কন্ডিশনগুলোকে মাল্টিপ্লাই করে দিয়েছি, কম্বাইন করছে, আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে পরে যদি আমি এবার প্রপোর্শনালিটি সিম্বলটাকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি, তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। আমি এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে প্রথমে ক্যাপিটাল কে লিখলাম, আর এই এক্সপ্রেশনটাকে জাস্ট সিম্পলি পুট করে দিলাম। এই ইকুয়েশনটার আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে মার্ক করলাম। কেন আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে মার্ক করলাম বলছি। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমি যখন কলেজে তোমাদের পড়িয়েছি, সেখানে আমরা কি দেখেছিলাম, যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যদি তোমার মিডিয়াম চেঞ্জ করবে, যদি আমি এসআই সিস্টেমে এক্সপেরিমেন্ট করি চেঞ্জ করবে, একরকম ভ্যালু পাবো, সিজিএস সিস্টেমে এক্সপেরিমেন্ট করলে আরেক রকম ভ্যালু পাবো। এখানেও এক্স্যাক্টলি সেম। এইখানে যে তুমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আমি লিখেছি ক্যাপিটাল কে, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কিন্তু কনস্ট্যান্ট মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু ডিপেন্ড করে কোন মিডিয়ামের মধ্যে তুমি এক্সপেরিমেন্ট করছো তার নেচারের উপর। এসআই সিস্টেমে এক্সপেরিমেন্ট করছো না সিজিএস সিস্টেমে এক্সপেরিমেন্ট করছো তার নেচারের উপর। তাহলে পরে আমি এখানে একটা কথা তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল কে হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে? ইটস ভ্যালু ডিপেন্ডস অন নাম্বার এ, নেচার অফ দ্য মিডিয়াম, কোন মিডিয়ামে তুমি এক্সপেরিমেন্ট করছো, অ্যান্ড নাম্বার বি মেজারিং সিস্টেম। মেজারিং সিস্টেম বলতে পারো, আর মেজারিং সিস্টেমই থাক। মেজারিং সিস্টেম মানে হচ্ছে কোন ইউনিটে তুমি মেজারমেন্টটা করছো। এসআই সিস্টেমে নিচ্ছ, এসআই ইউনিট কনসিডার করছো না সিজিএস ইউনিট কনসিডার করছো, এর উপর ডিপেন্ড করবে ক্যাপিটাল কে এটার এক্সপ্রেশন। এবারে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এসআই সিস্টেমে বায়ো-স্যাভার্ট লর এক্সপ্রেশনটা কীরকম হবে। এবার যদি আমার সিস্টেম অফ মেজারমেন্ট হয় এসআই, তাহলে ইন এসআই সিস্টেম, আর যদি মিডিয়াম হয় এয়ার অর ভ্যাকিউম, তাহলে ইন এসআই সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম আমার এই কনস্ট্যান্টের একটা এক্সপ্রেশন আসবে। সেই কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা কিন্তু কোথাও তোমাদের সাপ্লাই করা হবে না। এই কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা হচ্ছে ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু এরকম একটা ফ্র্যাকশান, সেটা হচ্ছে μ0 ডিভাইডেড বাই 4 পাই। এই যে এক্সপ্রেশনটা পেলে, এই এক্সপ্রেশনটা শুধুমাত্র মিডিয়াম যদি হয় এয়ার অর ভ্যাকিউম, আর তোমার মেজারিং সিস্টেম যদি হয় এসআই সিস্টেম, তাহলেই আমরা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ক্যাপিটাল কের জায়গাতে লিখতে পারবো μ0। তাহলে এই μ0টা অ্যাকচুয়ালি কি? এপসাইলন জিরোর নাম ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পেয়েছিলাম অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ভ্যাকিউম অর ফ্রি স্পেস। মিউ এর নাম হচ্ছে পারমিয়াবিলিটি, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, মিউ হচ্ছে পারমিয়াবিলিটি। তাহলে এর নাম হচ্ছে μ0 নাম হচ্ছে অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম বা ফ্রি স্পেস, বা অনেক সময় তুমি অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি অফ এয়ারও রাফলি বলতে পারো, কিন্তু রাফলি এয়ার না বলে আমরা সবসময় এটাকে বলি অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ভ্যাকিউম। এর একটা ডেফিনিট ভ্যালু আছে, ঠিক যেরকম এপসাইলন জিরোর একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, এক্স্যাক্টলি μ0রও একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, যে ভ্যালুটা এই ইউনিভার্সে কখনো চেঞ্জ করবে না। সেই ভ্যালুটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, ইউনিট হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। এই ভ্যালুটাকে কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম বা ফ্রি স্পেসের ভ্যালু
4 পাই ইন্টু 10⁻⁻7 ইউনিট হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে পরে আমাকে যদি বায়োস্যাভার্টস ল ইন এসআই সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম লিখতে বলে, তাহলে ইকুয়েশন নাম্বার 1-এ ক্যাপিটাল কের জায়গাতে আমি μ0/4 পুট করে দেব। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো সো ইন এসআই সিস্টেম অ্যান্ড ফর এয়ার অর ভ্যাকিউম বায়োস্যাভার্ট ল ইজ গিভেন বাই, কি করব, এই এক্সপ্রেশনটা যেটা নাম্বার 1 দিয়ে মার্ক করা রয়েছে সেই এক্সপ্রেশনের মধ্যে আমি সিম্পলি ক্যাপিটাল কে যেটা আছে এই ক্যাপিটাল কের জায়গায় μ0/4 পুট করে দেব। তাহলে পরে আমার এক্সপ্রেশনটা কি হবে? এক্সপ্রেশন হচ্ছে ক্যাপিটাল কের জায়গাতে μ0/4 আর এই দিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা ছিল আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই এক্সপ্রেশনটা শুধুমাত্র যদি মেজারিং সিস্টেম হয় এসআই আর মিডিয়াম যদি হয় এয়ার অর ভ্যাকিউম তার জন্যই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। কিন্তু যদি এয়ার অর ভ্যাকিউম হলো না, অন্য যে কোনো মিডিয়াম, কিন্তু মেজারিং সিস্টেম এসআই রইল, তখন আমরা ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু μ0/4 লিখতে পারবো না। তাহলে তখন আমার কি হবে? ইন এসআই সিস্টেম ফর এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম, এয়ার বা ভ্যাকিউম ছাড়া যে কোনো মিডিয়াম আর মেজারিং সিস্টেম যদি এসআই হয়, তাহলে পরে এই যে ক্যাপিটাল কে যেটা আমি লিখেছিলাম এটার স্লাইড চেঞ্জ হবে। μ0/4 যেরকম অ্যাজ ইট ইজ আছে, নিউম্যারেটারে আর একটা মিউ আসবে যেটাকে লিখতে হবে মিউ সাফিক্স আর দিয়ে। এই যে মিউ সাফিক্স আর বলে যে নতুন আমরা একটা টার্ম পেলাম, এই টার্মটার নাম হচ্ছে রিলেটিভ। আর মানে হচ্ছে রিলেটিভ, রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য গিভেন মিডিয়াম। যে মিডিয়ামটা তোমাকে দেবে সেই মিডিয়ামের রিলেটিভ পারমিয়াবিলিটিকে রিপ্রেজেন্ট করা হয় মিউ আর দিয়ে। এই ভ্যালুটা মিডিয়াম টু মিডিয়াম কিন্তু চেঞ্জ করবে, কিন্তু μ0 ভ্যালু এই ইউনিভার্সে কোথাও কিন্তু চেঞ্জ করবে না। তাহলে পরে আমি যেরকম বায়োস্যাভার্ট ল এসআই সিস্টেমে ফর এয়ার অর ভ্যাকিউম লিখেছিলাম, ঠিক একই রকমভাবে আমরা বায়োস্যাভার্টস ল ইন এসআই সিস্টেম ফর এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম যদি লিখতে চাই, তাহলে আমি কি লিখব? ইন এসআই সিস্টেম ফর এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম বায়োস্যাভার্ট ল কি হবে? এই যে এক্সপ্রেশন লিখেছো এই এক্সপ্রেশনটা অ্যাজ ইট ইজ থাকবে, শুধু μ0-র সাথে μ0টাকে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে পরে আমি এক্সপ্রেশনটাতে কি লিখব? μ0 এখানে চলে আসবে ওই মিডিয়ামের জন্য ওর রিলেটিভ পারমিয়াবিলিটির এক্সপ্রেশনটা μ0 μr/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এয়ার অর ভ্যাকিউমের জন্য এসআই সিস্টেমে বায়োস্যাভার্ট ল μ0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এসআই সিস্টেমে এয়ার অর ভ্যাকিউম ছাড়া অন্য যে কোনো মিডিয়ামের জন্য ডিবি হচ্ছে μ0 μr/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে μrটা হচ্ছে যে মিডিয়ামের মধ্যে তুমি এক্সপেরিমেন্ট পারফর্ম করছো সেই মিডিয়ামের রিলেটিভ পারমিয়াবিলিটি। এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। এবারে যেটা তোমাদের এক্সামিনেশনে দেয়
সেটা হচ্ছে এই বায়ো-স্যাভার্ট লর একটা ভেক্টর ফর্ম আছে। সেই ভেক্টর ফর্মটা কি? ভেক্টর ফর্ম অফ বায়ো-স্যাভার্টস ল, এইটা মনে রাখবে, ভেক্টর ফর্ম অফ বায়ো-স্যাভার্ট ল। যেখানে দেখবে সাইন থিটা আছে, মনে রাখবে সেখানে আমার একটা ক্রস প্রোডাক্ট এক্সিস্ট করবে। তাহলে এখানেও আমরা একটা ক্রস প্রোডাক্ট পাবো। কেন? কারণ ম্যাগনেটিক ফিল্ড ইটসেলফ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের বায়ো-স্যাভার্টস লর যেটা ভেক্টর ফর্ম, সেই ভেক্টর ফর্মটা হচ্ছে এই রকম, μ0/4π I dl ভেক্টর ক্রস r ক্যাপ ডিভাইডেড বাই r স্কোয়ার। এই r ক্যাপটা কি r ক্যাপ? আমরা যদি ফিগারে চলে আসি তাহলে এই r ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর, যে ইউনিট ভেক্টরটা এই কারেন্ট এলিমেন্ট dl থেকে p পয়েন্টের দিকে এই স্ট্রেট লাইন বরাবর ডাইরেক্টেড। এইটা হচ্ছে আমাদের এই ইউনিট ভেক্টর r ক্যাপ। তাহলে এখানে লিখে দেব আমরা, সেটা হচ্ছে কি, r ক্যাপ হচ্ছে, r ক্যাপ বেসিক্যালি ইজ এ ইউনিট ভেক্টর directed from the current element to the given point। এটা লিখে দিতে হবে আর ক্যাপটা কোন দিকে ডাইরেক্টেড আর আর ক্যাপটা অ্যাকচুয়ালি কি। এইবার যদি আমাকে পুরো এই কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে বলে, তখন আমায় কি করতে হবে? এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এবার যেহেতু এখানে কোনো স্ট্রাকচারাল কোনো ফর্ম তুমি দেখতে পাচ্ছ না, এখানে আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের একটা সার্টেন পোর্শনকে নিয়েছি, সেই কারণের জন্য আমরা এখানে ইন্টিগ্রেশনটা পারফর্ম করে কিছু রেজাল্ট পাবো না। কিন্তু আমরা এক্ষুনি যে অ্যাপ্লিকেশনটা ডিসকাস করব, সেই অ্যাপ্লিকেশনটা আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনকে কিভাবে ইউজ করে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব সেটা আমরা পাবো। এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের এক্সামিনেশানে অলমোস্ট এভরি ইয়ার আসে। যেটা করছি ভালো করে দেখে নাও সবাই। অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল, অনেক রকম অ্যাপ্লিকেশান হয়, এখানে আমরা একটাই অ্যাপ্লিকেশান করব। সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে আমাকে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল দেওয়া হবে, সেই সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। তোমাদের যেটা কোয়েশ্চেন আসে সেটা এইভাবে আসে, ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। এটা 3 মার্কসের একটা কোয়েশ্চেন থাকে, কখনো কখনো এটা কিন্তু 4 মার্কসেরও কোয়েশ্চেন দেয়। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, ক্যালকুলেশনটা ভেরি ইজি। এই ক্যালকুলেশনের জন্য আমাদের একটা ডায়াগ্রাম লাগবে। কীরকম ডায়াগ্রাম লাগবে দেখো, আমাদের একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েলকে প্রথমে কনসিডার করতে হবে। দেখো এইখানে আমরা একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েলকে নিয়েছি, যে কয়েলের রেডিয়াস হচ্ছে আর। এই কয়েল দিয়ে, এই কারেন্ট ক্যারিং কয়েল দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে। আমরা একটু আগে দেখেছি যে কারেন্ট ক্যারিং কয়েলের সারাউন্ডিংয়ে একটা বা কারেন্ট ক্যারিং যে কোনো কন্ডাক্টরের সারাউন্ডিংয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে। তাহলে এই কারেন্ট ক্যারিং কয়েলের সারাউন্ডিং রিজিয়ানে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে। আমাকে ক্যালকুলেট করতে বলেছে এই কারেন্ট ক্যারিং কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের অ্যামাউন্ট বা ম্যাগনিচিউডটা কত। কি করে ক্যালকুলেট করব? আমার কাছে কি কি দেওয়া আছে দেখো, আমার কাছে দেওয়া রয়েছে রেডিয়াস অফ দ্য সার্কুলার কয়েল। এই রেডিয়াস অফ দ্য সার্কুলার কয়েল হচ্ছে ইজ ইকুয়াল টু আর, যেটা দেখো ডায়াগ্রামের মধ্যে দেওয়া রয়েছে। আমি কনসিডার করছি আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, তাহলে কারেন্ট থ্রু দ্য কয়েল এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আই।
আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে। তাহলে প্রথমে আমি কি করব, কয়েলের সেন্টারে বায়োস্যাভার্ট ল অ্যাপ্লাই করব। আমরা কনসিডার করে নিচ্ছি সিস্টেম হচ্ছে এসআই আর মিডিয়াম হচ্ছে এয়ার অর ভ্যাকিউম। তাহলে এয়ার অর ভ্যাকিউম হলে এসআই সিস্টেমে আমরা ডিরেক্ট এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারবো, আমরা এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে পরে আমি এবার কি করব, আমি এবার করব যে ফ্রম বায়োস্যাভার্ট ল দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল। এবার আমি ফার্স্টে কি বলেছিলাম, বায়োস্যাভার্ট ল নিয়ে কাজ করার সময় প্রথম আমাদের কাজ হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর একটা ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট কনসিডার করা। এ দেখো ডায়াগ্রামের মধ্যে এই জায়গাতে একটা ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট কনসিডার করেছি। এই ডিএল এর মধ্যে দিয়ে এই আই কারেন্টই ফ্লো করছে। তাহলে এই ডিএল এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করার জন্য এর সেন্টারে আমরা ক্যালকুলেট করব ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফ্রম বায়োস্যাভার্ট ল দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল ডিউ টু এ কারেন্ট এলিমেন্ট অফ লেন্থ ডিএল ইজ কত হবে। এই যে বায়োস্যাভার্ট লর ফর্মুলা আমরা ইউজ করেছি, ক্যালকুলেট করেছি, আমরা সেটাকেই পুট করব। আমি এই বক্সটাকে এখান থেকে তুলে দিচ্ছি। তাহলে আমার এক্সপ্রেশনটা হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু μ0/4 আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইবার দেখো ইকুয়েশনটা সিম্পলিফাইড হবে কেন, কারণ দেখো ডিএল হচ্ছে ইনফাইনাইটেসিমালি স্মল। ডিএল যদি ইনফাইনাইটেসিমালি স্মল হয় তার মানে ডিএল সবসময়তে একটা স্ট্রেট লাইনের মতন বিহেভ করবে। এবারে সার্কেলের সার্কামফেয়ারেন্সের উপর স্ট্রেট লাইন মানে হচ্ছে সেটা একটা ট্যানজেন্ট। আমরা জিওমেট্রি থেকে জানি যে সার্কেলের সার্কামফেয়ারেন্স বা পরিধির উপর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট আর রেডিয়াস সবসময়তেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে পরে এই ডিএল এবং আর এদের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল থিটাটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটাটা সাইন 90 হয়ে 1 হয়ে যাবে। তাহলে পরে আমাকে কি মনে রাখতে হবে, ফর এ সার্কুলার কয়েল অ্যাঙ্গেল বিটুইন আর মানে রেডিয়াস অ্যান্ড দ্য এলিমেন্ট ডিএল ইজ 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি আমি আরেকবার রিপিট করছি, তার কারণ ডিএলটা স্ট্রেট পোর্শন, সেটা এই সার্কামফেয়ারেন্সের উপর ট্যানজেন্ট হিসাবে কাজ করছে বা ট্যানজেন্সিয়ালি রয়েছে। ট্যানজেন্টের সাথে রেডিয়াস সার্কামফেয়ারেন্সের যে কোনো পয়েন্টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেই কারণের জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পরে যদি আমি এই এক্সপ্রেশনে সাইন 90 পুট করি তাহলে পরে আমার ইকুয়েশন কি দাঁড়াবে দেখো, ডিবি ইজ ইকুয়াল টু হয়ে যাবে μ0/4 আইডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে ডিবি হয়ে গেল μ0/4 আইডিএল বাই আর স্কোয়ার। এটা হলো এই এলিমেন্ট ডিএল এর জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। কিন্তু আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, পুরো কয়েলের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত। তাহলে পরে এবার আমি ফাইনাল স্টেপে যাব। তাহলে দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ডিউ টু দ্য এন্টায়ার কারেন্ট ক্যারিং কয়েল। কি করতে হবে, আমাকে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি বলি ক্যাপিটাল বি, তাহলে ক্যাপিটাল বি আমি কিভাবে পাবো, আমি যদি ডিবিকে ইন্টিগ্রেট করি তাহলে আমি ক্যাপিটাল বি পাবো। খুব ভালো কথা। এবারে একটু ডিবির এক্সপ্রেশনটা দেখো। ডিবির এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের মধ্যে μ0/4 এটা হচ্ছে কনস্ট্যান্ট, ক্যাপিটাল আই
ক্যাপিটাল আই হচ্ছে যে স্ট্রেংথের কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করছে সেই কারেন্টের স্ট্রেংথ। এবার অবভিয়াসলি বুঝতেই পারছো, আমি যখন একটা এক্সপেরিমেন্ট করছি আমি কারেন্টটাকে কনস্ট্যান্ট রেখে কাজ করছি, তার মানে আই হচ্ছে কনস্ট্যান্ট। আর কি, আর হচ্ছে সার্কুলার কয়েলের রেডিয়াস। একটা সার্কেলের রেডিয়াস সবসময়তে কনস্ট্যান্ট থাকে, তাহলে পরে μ0/4πI/r², এই পুরো ফ্যাক্টরটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করব, এই কনস্ট্যান্ট টার্মটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তাহলে μ0I/4π² কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে এলো। এবারে এর মধ্যে পড়ে কি রইল, ইন্টিগ্রাল ডিএল। এবারে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। বি ইজ ইকুয়াল টু μ0I/4πr² যেরকম আমাদের এখানে রয়েছে এখানেও আমরা অ্যাজ ইট ইজ রাখছি। এবার মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রাল ডিএক্স মানে এক্স, ইন্টিগ্রাল ডিএল মানে হচ্ছে এল। এল মানে কি, এল মানে হচ্ছে এই সার্কুলার কয়েলের লেন্থ। তাহলে আমি যদি এখানে ইনটু এল লিখি, তার মানে এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল। এবার একটা সার্কুলার কয়েলের, এখানে আরো বেটার এটা সার্কুলার কয়েল লেখো, লেন্থ অফ দ্য সার্কুলার কয়েল। একটা সার্কেলের লেন্থ মানে কি, একটা সার্কেলের লেন্থ মানে হচ্ছে তার পেরিফেরি, সার্কামফেয়ারেন্স, পরিধি। আর রেডিয়াসের একটা সার্কেলের সার্কামফেয়ারেন্সের ভ্যালু কত, 2πr। তাহলে পরে আমার এল এর জায়গাতে আমি পুট করব 2πr। তাহলে পরে আমি লিখব অর বি ইজ ইকুয়াল টু, এই কনস্ট্যান্টটা পুট করে দাও, মাল্টিপ্লাইড বাই এইবার লেন্থ অফ দ্য কয়েল হয়ে গেল 2πr। এইখানে দেখো আর আর ক্যান্সেল হলো, একটা পাই পাই ক্যান্সেল হলো, 2 আর 4 ক্যান্সেল হয়ে 2 পড়ে থাকলো। তাহলে ফাইনালি আমার কাছে যে বি এর এক্সপ্রেশনটা আসলো, বি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, μ0I যেরকম ওখানে রয়েছে নিউমারেটারে থাকলো, 2π/4π ক্যান্সেল হয়ে ডিনোমিনেটারে 2 রয়েছে, r/r² মানে r পড়ে রইল। তাহলে বি এর এক্সপ্রেশনটা আমরা পেলাম μ0I/2r। তাহলে একটা সিঙ্গল টার্নের আর রেডিয়াসের সার্কুলার কয়েলে যদি আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তাহলে সেই কয়েলের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েটেড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে এইটা। এটা হচ্ছে কয়েলে যদি একটা টার্ন থাকে, সিঙ্গল টার্ন থাকে। কিন্তু যদি কয়েলে এন টার্নস থাকে, তাহলে কি হবে, এই এক্সপ্রেশনটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমি কি বলছি, ইফ দ্য কয়েল হ্যাজ এন টার্নস, দ্য ম্যাগনেটিক ফিল্ড at the center of the current carrying circular coil is, কিচ্ছু নয়, এই যে এক্সপ্রেশনটা লেখা হয়েছে এই এক্সপ্রেশনটাকে ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাই করে দাও। প্রত্যেকটা টার্নের জন্য একটা করে বি হবে, তাহলে এন নাম্বার অফ টার্নসের জন্য এন নাম্বার অফ বি হবে। সেই কারণের জন্য আমাদের এক্সপ্রেশনটা হবে, μ0I অলরেডি ছিল, এটাকে মাল্টিপ্লাই করতে হবে এন দিয়ে, তাহলে μ0IN ডিভাইডেড বাই যেটা ছিল 2r, সেইটা হচ্ছে 2r। তাহলে সিঙ্গল টার্নের জন্য μ0I/2r, আর n নাম্বার অফ টার্নসের জন্য μ0IN/2r। এই ক্যালকুলেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এটা কিন্তু তোমাদের অলমোস্ট এভরি সেমিস্টার এক্সামিনেশন এসেছে। কোয়েশ্চেনটা দেবে, ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। তখন আমাকে এই পুরো ক্যালকুলেশনটা করে কিন্তু দেখাতে হবে। এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছো?
ঠিক আছে, যখন রেসপন্স করছো না আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে পরে আজকে আমি ক্লাসটা এই অবধি রাখলাম, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের এর পরের পার্টটা স্টার্ট করে আমরা এই ইউনিটটাকে কমপ্লিট করে ফেলবো। নেক্সট ক্লাসে আমরা এর পরের যে টপিকটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে তার উপর কতটা ফোর্স কাজ করে, সেখান থেকে আমরা একটা টর্কের এক্সপ্রেশন পাবো। তারপর আমরা চলে যাব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পার্টে। নেক্সট দিনকে আমরা এই ইউনিট 5টাকে কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে চলো স্টুডেন্ট, আজকে ক্লাসটা এই অবধি থাক। তোমাদের সাথে আমার নেক্সট দিন আবার দেখা হচ্ছে। নেক্সট দিন মানে হচ্ছে নেক্সট সানডে, যেরকম আমাদের নর্মাল টাইমে ক্লাস হয় সেই সকালবেলা 11টা থেকে সেরকম ক্লাস হবে। চলো তাহলে আমি ক্লাসটা আজকে শেষ করছি এখানে।